গুড মর্নিং। আজকে আমি একাদশ শ্রেণীর যে প্রবন্ধের পাঠটা আছে, যেখানে সৈয়দ মুস্তাফা আলীর লেখা পঞ্চতন্ত্রের অন্তর্গত আজব শহর কলকাতা, এই প্রবন্ধ আলোচনা করতে চলেছি। তো আজব শহর কলকাতা কি বলছে দেখো। আজব শহর কলকাতা ছেলেবেলা থেকে শুনে আসছি, বুড়ো হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কমই। তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখব ভাবছি। এমন সময় নামলো জোর বৃষ্টি। সমীরণে পথ হারানোর বেদনা বেজে উঠল, কারণ যদিও পথ হারায়নি তবু সমস্যাটা একই। ছাতা নেই, বর্ষাতি নেই, ট্রামে চড়বার মতো তাগদও আর নেই। বাস মাথায় থাকুক, ট্যাক্সি চড়তে বুক কচকচ করে। কাজেই বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই হলো। এখানে বলা হচ্ছে, প্রথমে শুরুই হচ্ছে কলকাতা যে আজব শহর, আজব নগরী কলকাতা, সেই কলকাতা সম্পর্কে শুরু হচ্ছে না। আজব শহর এই কলকাতা, যেখানে ছেলেবেলা থেকে শুনে আসছে। এখানে প্রাবন্ধিক বলতে চাইছেন কিরকম না, ছোটবেলা থেকে তিনি যেভাবে জেনে এসেছেন, বুড়ো বয়স হয়ে গেল এখনো পর্যন্ত সেই একই, যে মানে বুড়ো হতে চললুম তার প্রমাণ পেলুম কমই। তো যাই হোক, তাই নিয়ে একখানা প্রাবন্ধিক প্রবন্ধ লিখবো ভাবছি। এমন সময় বৃষ্টি নামলো। যখন তিনি ওই কলকাতা শহরকে নিয়ে প্রবন্ধ লিখবেন ভাবছেন, তখন হঠাৎ করে বৃষ্টি এলো। সমীরণে পথ হারানোর বেদনা বেজে উঠলো। সমীরণ অর্থে এখানে বাতাসের কথা বলা হয়েছে। এমন প্রবল বেগে ঝড় উঠলো যে পথ হারিয়ে যেতেও পারে, কারণ যদিও পথ হারায়নি তবু সমস্যাটা ছিল একই। ছাতা নেই, বর্ষাতি নেই, ট্রামে চড়বার মতো তাগদও আর নেই। বাস মাথায় থাকুক, ট্যাক্সি চড়তে বুক কচকচ করে। কাজেই বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই হলো। এমন সময় সব প্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর। কলকাতা যে কতটা আজব শহর সেটা প্রমাণিত হয়ে গেল। সেটা নিয়েই উনি লিখতে বসেছেন। সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুক শপ। তো এখানে ছোট ছোট প্রশ্ন যেমন আসে, সেই প্রশ্নগুলো তো আসবেই। যেমন এখানে কলকাতা যে আজব শহর হয়েছে, সামনে বড় বড় হরফে কি লেখা ছিল, প্রবন্ধে কি বলেছেন? উত্তর হবে ফ্রেঞ্চ বুক শপ। আচ্ছা, খেয়েছে নিশ্চয়ই কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতা এসে পড়েছে, আর যে 2 পয়সা ট্যাকে আছে তাই খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছে। তো ফরাসি সাহিত্যিক এসেছে কলকাতাতে বই কেনার জন্য, তখন সে যে 2 পয়সা সে ট্যাকে নিয়ে এসেছে, সেটা খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছে। যাই হোক, বাঙালি প্রকাশকরা বলেন শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না, রদ্দি উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয়। তো বাঙালি প্রকাশক যারা, তারা বলেন যে শুধু যে ভালো বই ছাপাবো এবং বই ছাপিয়ে যে পয়সা কামানো মানে ওনাদের মতে ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না, রদ্দি উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয়। মানে অনেক উপন্যাস ছাড়লে সেইগুলো বই ছাপাবো, সেইগুলো থেকেও ইনকামটা হয়। কথাটা যদি সত্যি হয়, তবে শুধু ফরাসি বই বেচে এই দোকান মুনাফা করবে কি প্রকারে? মানে যদিও কথাটা সত্যি হয়ে থাকে, ফরাসি দোকানকে বেচে দিয়ে কি করে মুনাফা করবে কি প্রকারে? এই আন্দাজ করলুম যে এই ফ্রেঞ্চ বুকশপ বোধ হয় হাতির দাঁতের মতো, শুধু দেখবার জন্য, চিবোবার জন্য অন্য দাঁত রয়েছে লুকোনো। অর্থাৎ দোকানের নাম বাইরে, যদিও ফ্রেঞ্চ বুক শপ, দোকানের নাম তো ফ্রেঞ্চ বুক শপ। হ্যাঁ, এখানে বলা হচ্ছে দোকানের নাম ফ্রেঞ্চ বুক শপ, যেন হাতির দাঁতের মতো। ঠিক আছে, তো সেখানে বলছে ভিতরে গিয়ে পাবো অন্য মাল, দেখবো বাইরে একরকম, ভেতরে পাবো অন্য ধরনের জিনিসপত্র, বইপত্র, খুশবাই, সাঁঝের পার, লোধ্র রেণু, ওষ্ঠরাগ, এইগুলো হচ্ছে বইয়ের নাম। এই ধরনের বইগুলো হয়তো পাবো। ঠিক আছে, সেই ভরসায় ঢুকলুম যে এইরকম ধরনের যখন নাম, তো আবার ঢুকেই দেখি কি ধরনের বইপত্র পাওয়া যায়। বোঝাই যাচ্ছে যে হাতির দাঁতের মতো বলতে বেশ শক্ত শক্ত বইপত্র এখানে পাওয়া যাবে, সেই ভালো ভালো বই। হ্যাঁ, সেখানে ঢুকলেন, সেই ভরসায় ঢুকলুম। বৃষ্টিটাও জোরে নেমেছে। না, আজব শহর কলকাতাই বটে, খুবই কলকাতা শহরটা সত্যিই খুব আজব। শুধু ফরাসি বই বেচেই লোকটা পয়সা কামাতে চায়, শুধুমাত্র ফরাসি বই বেচবে, অন্য কোনো বই এখানে বেচবে না। পয়সা কামাতে হলে ওই ফরাসি যে এসেছেন, তিনি কিন্তু ফরাসি বই বেচেই পয়সা কামাবেন। গাদা গাদা হলদেয়া সাদা মলাটোলা
এস্তার ফরাসি বই, বলছে সাদা ওয়ালা এস্তার অনেক ফরাসি বই আছে, কিছু সাজানো গোছানো কিন্তু যত্রতত্র ছড়ানো, সাজানো গোছানো আছে কিন্তু এদিক ওদিকে ছড়ানো আছে। ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে। ফরাসি দোকানদার যখন এসেছে কলকাতায়, সে এসেছে বইয়ের দোকান করতে, বই বিক্রি করতে, সে এসে বাঙালি হয়ে গেছে, বাংলা ভাষায় তাকে কথা বলতেই হচ্ছে। বাঙালি দোকানদারেরই মতো বইগুলো সে সাজিয়েছে, সে যেমন বাঙালি দোকানদার তেমনই বইপত্রগুলো সে সাজিয়েছে। আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গাযাত্রায় বসিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে চালালুম আমার ধেনো মার্কা ফরাসি শ্যাম্পেন, মেম সাহেব খুশ আম্মতরফ। মানে বলছে ব্যাকরণের কথা বলেছে, তাহলে কি ফরাসি সাহিত্যিকের সাথে ওখানে ঢুকে বা ফরাসি ভাষায় বিভিন্ন ধরনের বই দেখতে পাচ্ছে, সেগুলো বাংলা ব্যাকরণ ভুলে গিয়ে গঙ্গাজল বললো না যে ব্যাকরণকে গঙ্গাযাত্রায় বসিয়ে দিয়ে গঙ্গাযাত্রায় যাক ব্যাকরণ, এবং উচ্চারণের মাথায় ঘোল ঢেলে দিলুম, মানে উচ্চারণগুলোই এমন সেখানে ঘোল ঢেলে আমার ধেনো মার্কা ফরাসি শ্যাম্পেন, মেম সাহেব খুশ আম্মতরফ। তো অতি সযত্নে তিনি আমার বইয়ের ফর্দ টুকে নিলেন, বই আসা মাত্র আমায় খবর দেবেন সে ভরসাও দিলেন। সঙ্গে সঙ্গে 7 সমুদ্র 13 নদীর এপারে বিদেশির সঙ্গে মাতৃভাষায় কথা কইতে পাওয়ার আনন্দে সুখ দুঃখে 2-4টা কথাও বলে ফেললেন। মাত্র 3 মাস হলো এদেশে এসেছেন, তাই ইংরাজি যথেষ্ট জানেন না। তিনি মাত্র 3 মাস এসেছেন, সেই কারণে ইংরাজি যথেষ্ট জানেন না। এবার তবে কাজ চালিয়ে নিতে পারেন। বইয়ের দোকান তার নয়, এক বান্ধবীর। তার অনুপস্থিতিতে শুধুমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় দোকানে বসেছেন। ওনার একটাই উদ্দেশ্য, উনি ইংরাজি খুব একটা পারেন না বলতে, কিন্তু ফরাসি ভাষাটাকে প্রচারের উদ্দেশ্যে তিনি ওনার দোকানটা খুলেছেন, এবং সেই সাহিত্যের প্রচার কামনার ওনার একটাই উদ্দেশ্য ছিল ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার। ঠিক আছে, এইটা হচ্ছে এই আজব শহর কলকাতার শুরু হয়েছে। দেখা যাক পরে কি আছে। আচ্ছা, তুলসীদাস বলেছেন যে পৃথিবীর কি অদ্ভুত রীতি, সুরি দোকানে জেকে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে, তাই তো? ওদিকে দেখো দুধওয়ালাকে ঘরে ঘরে ধরা দিয়ে দুধ বেচতে হয়, ঘরে ঘরে ধরা দিয়ে দুধ বেচতে হয়, দুধওয়ালাকে দেখতে বলছে। তো দুধওয়ালার সাথে দোকানদারের এখানে সম্পর্কটা আলাদা, ঘরে ঘরে গিয়ে দুধওয়ালা দুধ বেচে আর দোকানদার এক জায়গায় বসে আছে। আর এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে যে দোকানদারের দোকানটা, মানে ফরাসি দোকানদারের দোকানটা কার ছিল? তার এক বান্ধবীর ছিল। ঠিক আছে, বুঝলুম কথা সত্যি, এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেচবার জন্য। তো ফরাসি ভাষার ওপর বই বেচার জন্য সে প্যারিসে, মানে ফরাসি বেচবার জন্য প্যারিসে জড়ো হতো, প্যারিসে সকলে যেত। সে কথা থাক। ইতিমধ্যে একটি বাঙাল ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞেস করলো কমার্শিয়াল আর্ট সম্পর্কে কোনো বই আছে কি না। একটা বাঙাল ছেলে সে ঢুকে বলছে কমার্শিয়াল আর্টের উপর কোনো বই আছে কি। তো আমার মনে বড় আনন্দ হলো, মনে তখন প্রাবন্ধিক বলছেন যে ওনার মনে বড় আনন্দ হলো। এখান থেকে ধরো এই লাইনটা তুলে দিল, আমার মনে বড় আনন্দ হলো। কোন রচনার অংশ, কার লেখা, আসতেই পারে। বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে, যখন একটা বাঙালি ছেলে এসে যখন জিজ্ঞেস করছে কমার্শিয়াল আর্ট সম্পর্কে, তখন উনি বলছেন যে তাহলে বাঙালির ছেলেরা অনেক এগিয়ে গেছে, তাহলে পড়াশোনায় অনেক এগিয়ে গেছে, কমার্শিয়াল আর্টের উপর বই খুঁজছে, ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে, কমার্শিয়াল আর্টের উপর বই বাংলা ভাষায় ঠিক আছে কিন্তু ফরাসি ভাষার ওপর খুঁজছে। যাই হোক, ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গিয়েছি। নুরেনবার্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তাই দিয়ে গড়া হিটলার চরিত্র বর্ণন। দেখো এখানে বলা হচ্ছে, তোমাদের একটা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নুরেনবার্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তাই দিয়ে গড়া হিটলার চরিত্র বর্ণনা। হিটলারের চরিত্র বর্ণন কি থেকে হয়েছে, এখান থেকে তোমাদের কিন্তু লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে। হিটলার সম্বন্ধে তার দুশ্মন ফরাসিরা কিভাবে তারও পরিচয় বইখানাতে আছে। মানে হিটলার সম্বন্ধে তার সঙ্গী সাথীরা বা তার যে হিটলার সম্বন্ধে তার যে দুশ্মন, বলতে এখানে শত্রুর কথা বলা হয়েছে, দুশ্মন ফরাসি, অর্থাৎ তার শত্রুরা ছিল ফরাসি শত্রু বা ফরাসি দুশ্মন ছিল, তারা কিভাবে তারও পরিচয় বইখানাতে আছে। এই বইখানার পরিচয়
আপনাদের দেব বলে লেখাটা শুরু করেছিলাম। মানে বইখানার পরিচয়, মানে যে বইটা উনি নিচ্ছেন বইটার পরিচয় দেবেন বলে লেখাটা শুরু করেছিলেন, কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতেই ভোরের কাক কা কা করে আমায় স্মরণ করিয়ে দিলে কলম ফুরিয়ে গিয়েছে, আরেক দিন হবে। বলছে কলম ফুরিয়ে গিয়েছে, ভোরের কাক যখন মনে করাচ্ছে কা কা করে যে কলম ফুরিয়ে গেছে, কলমের আর কালি নেই, হ্যাঁ, তখন আরেক দিন হবে। অর্থাৎ আর উনি লিখলেন না আজব শহর কলকাতা সম্পর্কে, আর উনি লিখলেন না। এইটুকু প্রবন্ধের মধ্যে থেকে আমরা কি শিক্ষা পেলাম, কতটুকু জানতে পারলাম? উনি বলতে চাইছেন প্রাবন্ধিক যে দেখো, বুড়ো হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কমই। কিসের প্রমাণের কথা এখানে বলা হয়েছে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। যদি বলে আজব শহর কলকাতা ছেলেবেলা থেকে শুনে আসছি, এই যে কলকাতা শহরটা আজব বলা হচ্ছে, এইটার প্রমাণ উনি কম পেয়েছেন। কেন, কিসের কারণে, তারপর ঘটনা চলছে, তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখবো ভাবছি। যেহেতু কলকাতা শহরটা আজব কি না সেটার কম প্রমাণ পেয়েছেন, মানে আজব খুব একটা নয়, সেটা নিয়েই সেটার প্রমাণ স্বরূপে তিনি লিখতে বসেছেন। এবার সেই লিখতে লিখতে উনি সেই ফরাসি সাহিত্যিকদের ব্যাপারটা এখানে বলছেন। ফরাসি সাহিত্যিক বলতে ফরাসি ভাষার কথা এখানে এসেছে, ফরাসি সাহিত্যের কথা এখানে এসেছে, ফরাসি দোকানদারের কথা এসেছে, যিনি এসেছেন কলকাতাতে, যিনি কিন্তু বাঙালিদের মতোই, বাঙালিদের ধাঁচে নিজেকে গড়ে নিয়েছেন, ওদের মতো করেই দোকানটা তিনি বই রেখে প্রস্তুত করেছেন এবং ওদের মতো করেই দোকানে কিন্তু বইগুলোকে সাজিয়েছেন। আবার এখানেও বলা হচ্ছে যে ওনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার করা। ঠিক আছে, ইংরাজি ভাষা উনি জানেন না। ওনার নিজের কিন্তু দোকানটা নয়, ওনার এক বান্ধবী। তাহলে এখানে মানুষের মানসিকতার একটা ফরাসি সাহিত্যিক হিসেবে, ফরাসি দোকানদার একটা সাধারণ মানুষ, ফরাসি একটা ওই যে যিনি এসছেন উনি একজন সাধারণ মানুষের এখানে মানসিকতার প্রকাশ আমরা পাচ্ছি। তার সাথে সাথে এখানে প্রাবন্ধিক বোঝাতে চাইছেন যে এক বাঙালি সে কি করে কমার্শিয়াল আর্টের বই খুঁজছে ফরাসি ভাষায়, সেখানেও কিন্তু আজব হওয়ার মতো কিছু নয়, সেখানেও কিন্তু বাঙালি কতটা এগিয়ে গেছে। আগের প্রবন্ধে আমরা দেখেছি, বই কেনা প্রবন্ধে আমরা দেখেছি যে বাঙালি জাতি অনেকটা চেতনা তাদের বেশি, কেননা তারা বই কেনা, এখন বই কেনার দিকটা যেটা ছিল, বই কিনতে ওরা সামর্থ্য যতটা, বই কিনছে না, তাই বই পড়া ভুলে যাচ্ছে। আমরা দেখেছি ওখানে বলছে বই পড়া ভুলে যাচ্ছে, বই আর কিনছে না, তাই তো, প্রাণের ভয়ে, এইগুলো সব ছিল বই কেনা প্রবন্ধে। এখানেও সেই বাঙালি জাতিকে তুলে ধরা হয়েছে। এখানে উনি বলতে চাইছেন, দেখো এখানে বলছেন যে ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গিয়েছি। এইটা কোন রচনার অংশ, এই প্রশ্নটা আসতেই পারে। ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গিয়েছি। নুরনবার্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তাই দিয়ে গড়া হিটলার চরিত্র বর্ণন। তো যে বইটা উনি পেয়েছেন সেটা কার উপর ছিল এটা আসতে পারে, এটা হিটলারের চরিত্র বর্ণনা করে এখানে করা হয়েছে। এবার হিটলারের তো অনেক শত্রু ছিল, দুশ্মন অর্থে এখানে শত্রু, সেই ফরাসি দুশ্মনদের কিভাবে তারও পরিচয়, মানে কিভাবে তারা হলো তার পরিচয় বইটাতে আছে। এই বইখানার পরিচয় আপনাদের দেব বলে লেখাটা শুরু করেছিলাম। মানে এই বইটা সম্পর্কে উনি আর লিখলেন না, মানে হিটলারের বইটা যে বইটা উনি পেয়েছিলেন, হিটলার সম্পর্কে যে বইটাতে ছিল সেটা সম্পর্কেই আজব শহর কলকাতা লিখতে শুরু করেছিলেন, কিন্তু তিনি আর লিখলেন না। কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতেই ভোরের কাক কাকা করে আমায় স্মরণ করিয়ে দিলে, মানে গৌরচন্দ্রিকা তো আমাদের বাঙালিদের, তাই তো, হঠাৎ করে স্মরণ করিয়ে দিল যে কলম ফুরিয়ে গিয়েছে, আরেক দিন হবে। যে কলম ফুরিয়ে দিয়েছে এই কথাটার মধ্যে দিয়ে অনেক কিছু প্রকাশ পাচ্ছে। অর্থাৎ উনি বলতে চাইছেন যে থাক আর বলবো না, এইখানেই আজব নগরী সম্পর্কে কথা শেষ হোক। ঠিক আছে, আজব নগরী সম্পর্কে কথা এখানে শেষ হোক। সেই কারণেই উনি বলছেন যে যখন লিখতে যদি শুরু করে দেন তাহলে কিন্তু শেষ হবে না। ঠিক আছে, এবার দেখো এখানে বলছে ভোরের কাক, যেটা বলেছে ভোরের কাক কাকা করে বলছে স্মরণ করে দিল কলম ফুরিয়ে গিয়েছে, আরেক দিন হবে। অর্থাৎ আজকে এই পর্যন্তই, অন্য দিন ওই কথা, মানে হিটলার সম্পর্কে বা হিটলারের প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে। এই হচ্ছে ব্যাপার। এবার ধরো প্রথম দিকে তোমাদের যে প্রশ্নটা আসবে যে আজব শহর কলকাতা ছেলেবেলা থেকে শুনে আসছি, বুড়ো হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কমই।
তাই তো? এটা কেন বলা হয়েছে, এটা যেমন প্রশ্ন, হ্যাঁ, এই যে প্রমাণ কম পেয়েছেন সেটা নিয়ে উনি লিখতে শুরু করেছেন। প্রমাণ যে কম পেয়েছেন, আজব কলকাতা যে কতটা আজব শহর সেটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। এছাড়াও তোমাদের দেখো এখানে বলছে যে খুশবাই যে শপটাই উনি ঢুকছেন, সেই শপের নামটা কি ছিল, ফ্রেঞ্চ বুক শপ, ভেতরে বইগুলোর নাম কি ছিল, এখানে এই প্রশ্নটা আসতে পারে। যেমন হচ্ছে খুশবাই, সাঁঝের পার, তারপর হচ্ছে লৌধ্র রেণু, ওষ্ঠরাগ, এইগুলো সব কিন্তু দেখে উনি ঢুকেছিলেন, এই বইগুলো ভেতরে আছে। সেই ভরসায় ঢুকলুম, বৃষ্টিটাও জোরে নেমেছে, না আজব শহর কলকাতাই বটে। এবার উনি বলছেন সত্যি কি কলকাতা। তো যাই হোক, যে কলকাতায় উনি প্রমাণ কম পেয়েছিলেন, কিন্তু সেই প্রমাণ দেওয়ার জন্যই উনি অ্যাকচুয়ালি উনি বলতে চাইছেন কলকাতা শহরটা আজবই, ঠিক আছে, কলকাতা শহরটা আজবই। এবার কি ধরনের আজব সেটা উনি বলছেন। উনি আগে প্রমাণ কম পেয়েছিলেন, কিন্তু উনি বলতে চাইছেন যে উনি পেয়েছেন প্রমাণ, উনি এবার বলতে চাইছেন, বুঝতে পেরেছো, প্রাবন্ধিক। এবার বলছে এখানে দেখো, শুধু ফরাসি বই বেচে লোকটা পয়সা কামাতে চায়। শুধুমাত্র ফরাসি বই বেচে লোকটা কেন পয়সা কামাতে চায়? গাদা গাদা হলদেয়া সাদা সাদা মলাটওয়ালা তার ফরাসি বই আছে। তো ফরাসি বইগুলো কেমন ছিল তার বর্ণনা দাও বললে এটা হবে, ঠিক আছে। এবার দেখো এখানে তোমাদের যে বলে দিয়েছে, দাঁড়াও, হ্যাঁ, গাদা গাদা হলদেয়া সাদা মলাটওয়ালা তার ফরাসি বই, কিছু গোছানো সাজানো আছে, কিছু যত্রতত্র ছড়ানো আছে। ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে। এইটা যদি তোমাদের প্রশ্ন আসে, তাহলে একাদশ শ্রেণীদের তো প্রশ্ন আসতেই পারে যে ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গেছে। তো কোন রচনার অংশ, কেন এ কথা বলা হয়েছে? তিনি বাঙালিদের ধাঁচে নিজেকে গড়ে তুলেছেন, সেই কারণেই তো আজব শহর। আজব শহর কেন বলছে? কলকাতা টানছে, মানে বাঙালিরা এমনভাবেই তাদের কালচার টানছে, তাদের সংস্কৃতি টানছে, তাদের সব কিছু, নগরের সব কিছু টানছে। ফরাসি মানুষটাও এসে সেখানে বাঙালিদের ধাঁচে দোকানটাকে গড়ে তুলছে, বাঙালি দোকানদারেরই মতো বইগুলো সাজিয়েছে। যাই হোক, আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে, বাংলা ব্যাকরণকে গঙ্গা যাত্রা অর্থাৎ গঙ্গা যাত্রায় বসিয়ে দিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে চালালুম আমার ধেনু মার্কা ফরাসি শ্যাম্পেন। মেম সাহেব খুশ, আম্মতর। যাই হোক, অতি সযত্নে তিনি আমার বইয়ের ফর্দ টুকে নিলেন। উনি যে যে বইগুলো কিনতে চান, বই আসা মাত্র আমায় খবর দেবেন যে ভরসাও, সেই ভরসাটাও দিলেন। সঙ্গে সঙ্গে 7 সমুদ্র 13 নদীর এপারে বিদেশির সঙ্গে মাতৃভাষায় কথা কইতে পাওয়ার আনন্দে সুখ দুঃখে 2-4টে কথাও বলে ফেললেন। তো যেহেতু উনি বাঙালি পেয়ে গেছেন, উনি একদম মনের কথাও বলে ফেললেন। ফরাসি হয়েও তিনি কিন্তু নিজের কথা বলছেন, তাই তো? তো তাকে কলকাতা অ্যাকসেপ্ট করেছে, তাই তো? তিনি একজন ফরাসি হয়ে একজন কলকাতায় এসে বই দোকান গড়ে তুলছেন, তো কলকাতাও তাকে অ্যাকসেপ্ট করেছে। মাত্র 3 মাস হলো এদেশে এসেছেন, তাই ইংরাজি যথেষ্ট জানেন না, তবে কাজ চালিয়ে নিতে পারেন, এতটাই কলকাতা উন্নত, ঠিক আছে। বইয়ের দোকান তার নয়, এক বান্ধবীর, তার অনুপস্থিতিতে শুধুমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় তিনি দোকানে বসেছেন। তো কেন তিনি দোকানে বসেছেন, এই প্রশ্নটা যদি এসে থাকে তাহলেও কিন্তু তোমাদের লিখতে হবে দোকান তার বান্ধবীর, তিনি ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচারের উদ্দেশ্যে একমাত্র তিনি দোকানে বসেছেন, ঠিক আছে। আর কিভাবে প্রাবন্ধিকের সাথে সেই ফরাসি দোকানদারের সম্পর্ক গড়ে উঠেছিল যদি প্রশ্ন আসে, তাহলে কিন্তু এইখান থেকে বলতে হবে যখন তিনি দোকানে ঢুকলেন তখন তার প্রাবন্ধিকের মানে লিস্ট করা যে বইয়ের নামগুলো উনি টুকে নেন এবং সেই মতো কিন্তু তিনি ওনার সাথে মানে কথোপকথন করতে থাকেন। সঙ্গে সঙ্গে তিনি এবং ফরাসি দোকানদারের বর্ণনা যদি দিতে বলে, ফরাসি দোকানদার কেমন ছিলেন, উনি 3 মাস হয়েছেন এদেশে এসেছেন, মানে কলকাতায় এসেছেন, এবং তিনি কিভাবে সাজিয়েছেন তার দোকানকে, এবং ইংরাজি ভাষা তিনি জানেন না, ওনার উদ্দেশ্যটা কি ছিল, এইগুলো বলতে হবে। এবার দেখো আমি সম্পূর্ণ আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। এবার আজব শহর কলকাতা কতটা যে এখানে আজব সেটাই এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তুলসীদাস বলেছেন, এখানে তুলসীদাস কেন বলছে? তুলসীদাসের রামচরিত মানস, তুলসীদাসের যে রামায়ণের উপর যে বইগুলো আছে, ঠিক আছে, তুলসীদাসী রামায়ণ, সেই ধরো আমার নামটা ভুল হতে পারে,
রামায়ণের ওপর যে বইটা নাম বললাম, ঠিক আছে। যাই হোক, আমি তুলসীদাসী রামায়ণই বলছি। তো তুলসীদাস বলছেন, পৃথিবীর কি অদ্ভুত রীতি, সুরি দোকানে জেকে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে। সুরি কাদের বলে? যারা মদ বিক্রি করে তাদেরকে সুরি বলা হয়। সুরি জেকে বসে আছে আর দুনিয়ার লোক মদ কিনছে। ওদিকে দেখো, দুধওয়ালাকে ঘরে ঘরে ধরা দিয়ে দুধ বেচতে হয়। এই যে ব্যাপারটা, এইখানটা উনি কি বোঝাতে চাইছেন? উনি বোঝাতে চাইছেন যে মানে কোনটা বেশি জনপ্রিয়তা পাচ্ছে, কোনটা বেশি জনপ্রিয়, দুধ না মদ? এখানে মদ যেহেতু জনপ্রিয়, সব মানুষ, আজবনগর যেহেতু কলকাতা, কারণ বাবুয়ানা আছে এখানে, মানুষ সব সময় দামি দামি হাই মানে সবসময় সফিস্টিকেটেড কালচার মানে এখানে বড় বড় দামি দামি বই পড়ার কথা এখানে বলা হচ্ছে। বড় ভালো ভালো দোকানে গিয়ে বই কিনবো, বই পড়বো। এখানে মদের কথা বলা হচ্ছে। সুরি দোকানে চুপচাপ বসে আছে দোকানদারেদের, সুরির দোকানে ঢুকে দুনিয়ার লোকেরা গিয়ে মদ কিনছে। অর্থাৎ এখানে মদ খাওয়া একটা কালচার আছে, মদ খাওয়া কালচারের কথা এখানে বলা হচ্ছে। দামি দামি বই কেনার কথা বলা হচ্ছে, ভালো মানে ইংরাজিতে কথা বলার কথা এখানে বলা হচ্ছে, অনেক কিছু। আজব শহর এই কলকাতা। এবার দেখো, সব কিছু মিলিয়েই আমি বিশ্লেষণ করে দিচ্ছি। এইখানটা যদি তোমাদের আসে, ওদিকে দেখো দুধওয়ালাকে ঘরে ঘরে, দুধওয়ালা সে কিন্তু একদম নিম্ন জাতি, ঠিক আছে। মদ কিনছে, যারা মদ খাচ্ছে তারা কিন্তু একদম মানে খুব উচ্চ পর্যায়ে চলে গেল। আর দুধওয়ালাদের ঘরে ঘরে গিয়ে দুধ বেচতে হচ্ছে, তাদের ওটাই হলো ইনকাম। না গেলে তারা কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারবে না। এবার দেখো, বুঝলুম কথা সত্যি, এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেচবার জন্য। তো প্রাবন্ধিক এখানে বলছেন যে পৃথিবীর লোকেরা প্যারিসে যাচ্ছে ফরাসি বেচার জন্য, তারা প্যারিসে তাদেরকে যেতে হচ্ছে। কিন্তু এখন কলকাতা তাকে অ্যাকসেপ্ট করছে। প্যারিস আর কলকাতা কোথায় কতটা উন্নত হয়েছে কলকাতা, সেটাই এখানে বলা হচ্ছে। আগের কলকাতা আর এখনের কলকাতার মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে। সে কথা যাক, ইতিমধ্যে একটি বাঙাল ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞেস করলো কমার্শিয়াল আর্ট সম্পর্কে কোনো বই আছে কিনা। ফরাসি ভাষার ওপর সে কমার্শিয়াল আর্টের ওপর বই চাইছে। তখন প্রাবন্ধিক বলছেন যে উনি কি বলছেন, বাঙালি কিভাবে এগিয়ে গেছে উনি বুঝলেন কিভাবে। উনি কিভাবে বলছেন, যেহেতু বাঙাল ছেলেটা এসে জিজ্ঞেস করেছে কমার্শিয়াল আর্টের ওপর কোনো বই আছে কি, তখন আমার মনে বড় আনন্দ হলো, বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে, ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে। তো এইটা দেখে ওনার ভালো লাগলো। বাঙালি এতদিন এগোতে পারেনি কেন? তাদের অর্থনৈতিক, ওই যে আগেই মাছি মারা কেরানি দিয়ে উনি শুরু করেছেন প্রথম প্রবন্ধ, কেননা একটা ধরাবাঁধা নিয়মে তারা চলে, তারা বই কেনার দিকে অতটা যায় না, তারা বুঝে খরচ করে, একেবারে তারা পৃথিবীটাকে দেখে নেয়। তারা মানে পৃথিবীটা তাদের কাছে বেশিভাবে তারা উপলব্ধি করতে পারে, তারা সব কিছু জানা হয়ে যায় তাদের, ঠিক আছে। এটাও যেমন সত্যি কথা, তাদের মাছি মারার কৌশলটাও অন্যান্যদের জানা আবশ্যক। এবং সেখানে বলছেন, এখানে সরি, এই প্রবন্ধে উনি বলতে চাইছেন যে বাঙালির চেতনা কবে জাগ্রত হবে। আগের প্রবন্ধে উনি বলেছিলেন, তো এই প্রবন্ধে উনি বলছেন তাহলে বাঙালি এগিয়েছে, বাঙালি যে পিছিয়ে নেই, তাই এই কমার্শিয়াল আর্টের বই কিনতে আসা বাঙাল ছেলেটাকে দেখে উনি বলছেন। যাই হোক, ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গেছি। উনি যে পড়ছেন, বাঙালিরা যে একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয়, সব জায়গায় তাদের বিচরণ করতে হবে। জ্ঞান একটা জায়গায় সীমাবদ্ধ থাকে সেটা কিন্তু নয়, ও সব জায়গায় তাদের বিচরণ ক্ষেত্র, ঠিক আছে, সব জায়গায় তাদের বেরোতে হবে। শুধুমাত্র বাইরে থেকে, এখানে উনি বোঝা চাইছেন বাইরের দেশের যখন একটা লোক এসে দোকান গড়ে তুলছে, বাঙালিদের ধাঁচে নিজেদের তাদের সংস্কৃতির সাথে সে মিলিয়ে মিশিয়ে নিচ্ছে, এখানকার মানুষ কেন এগোচ্ছে না? কলকাতার বাঙালিরা কেন এগোচ্ছে না? হিটলারের বই উনি কিনতে গেছেন, উনি এগিয়ে আছেন, উনি যেহেতু প্রাবন্ধিক লেখক সাহিত্যিক, উনি এগিয়ে আছেন। লেখক সাহিত্যিকদের কাজ হচ্ছে অন্যদেরকে এগিয়ে দেওয়া, তাদের লেখা পড়ে অন্যরা অনুপ্রাণিত হবে যে হ্যাঁ এই জিনিসটা কেন হচ্ছে, আমরা এখানে কলকাতায় থেকে আমরা কেন ওই বই পড়বো না, আমরা কেন এগোবো না? এটাই হচ্ছে বাঙালিদের চেতনার জাগরণ ঘটাতে হবে। এবং সেই জন্যই বলছে আজব শহর কলকাতা। তো এখানে হিটলারের প্রসঙ্গটা উনি দিলেন না, গৌরচন্দ্রিকা তাকে মনে করিয়ে দিচ্ছে থাক কলম ফুরিয়ে গেছে, আবার অন্য একদিন হবে, কেউ পড়বে না। হিটলারের প্রসঙ্গ যদি এখানে থাকতো, যদি এই প্রবন্ধ উনি লিখতেন, তাহলে কিন্তু
কেউ প্রবন্ধ পড়তো না, গৌরচন্দ্রিকা নিয়েই সকলে ব্যস্ত। একটা জায়গায় বাঙালির সীমাবদ্ধতা নিয়ে উনি কথা বলছেন। বাঙালিকেও কিন্তু অনেকটা এগিয়ে যেতে হবে, বাঙালি চেতনার জাগরণের দরকার। যাই হোক, আজব শহর কলকাতার এই হচ্ছে মোটামুটি একটা বিষয়বস্তু, মর্মার্থ। প্রশ্ন কীরকম আসতে পারে সেরকমও আমি আলোচনা করলাম। আশা করছি সব দিক ওভারঅল পুরোটা আমি পড়িয়ে দিলাম। ওভারঅল আলোচনার পর আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই কমেন্টস করে দিও। আর পুরোটা ভালো করে ক্লাসটা শোনো, ঠিক আছে? আমি চাই তোমরা পুরো ক্লাসটা শোনো, তারপর কমেন্ট করো, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ভিডিওতে থাকবে অন্য কোনো প্রবন্ধের ওপর বা পরের যে প্রবন্ধ আছে পরের প্রবন্ধের ওপর আলোচনা। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।